আহমদ মাজহারের জন্ম ২৭ মার্চ ১৯৬৩ ঢাকায়। ১৯৭৮ সালে ঢাকাতেই এসএসসি এবং ১৯৮০ সালে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর। ছোটদের জন্য গল্প, কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও পরবর্তীতে সমাজ চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি ও সমালোচনা লিখেছেন। অনুবাদ, রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। রচিত, অনুদিত, সম্পাদিত বইয়ের সংখ্যা ৬০-এর অধিক। ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন। কর্মরত ছিলেন চ্যানেল আইয়ে এবং বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন দীর্ঘকাল। বর্তমানে আমেরিকা প্রবাসী আহমেদ মাজহার তার কর্মজীবনের পাশাপাশি যুক্ত রয়েছেন লেখালেখিতে। কথা বলছিলাম আহমদ মাজহারের সাথে। মাজহার, আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীতে সময়ে আমাদের এখানে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক অবশ্যই সেই মুভমেন্ট বা অগ্রযাত্রা শুরু হয়েছিল। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের রেনেসা। তো সেখানে আমরা যদি একটু খেয়াল করি যে সেখানে ওখানের মানুষজনের যেমন প্রাধান্য ছিল, সন্দেহ নেই প্রাধান্য ছিল, কিন্তু পূর্ব বাংলা বিশেষ করে মুসলিম লেখকদের বেলায় তাদের কি তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল? আসলে যদি আমরা রেনেসাস কথাটা বলি, ঠিক হয়তো পরিপূর্ণভাবে ওটাকে অনেকে প্রশ্ন করেন যেটা রেনেসাস কিনা, কারণ রেনেসাসের সঙ্গে একটা সর্বব্যাপী জাগরণের একটা সম্পর্ক আছে। তো বলা হয় যে এটা একটা খুব সংকীর্ণ একটা গোষ্ঠীর মধ্যে কিছু চঞ্চলতা, চিন্তার চঞ্চলতা দেখা দিয়েছিল এবং তার প্রভাব ছিল ঔপনিবেশিক তৎকালীন যে নতুন ঔপনিবেশিক শাসন শুরু হয়েছে তার অভিঘাতে বা তার পরিচর্যায় বা তার সহযোগিতায়। এটা হচ্ছে সমালোচনা, এটা আগে বলে না নিলে ধারণাটা একটু গোলমাল হবে। আর কলকাতা শহরটা তখন গড়ে উঠেছিল সমগ্র বাংলার না, শুধু সমগ্র ভারতেরই নানান ব্যবসা বাণিজ্য ইত্যাদি, মানে সর্বক্ষেত্রে, যার ফলে কলকাতা শহরকে কেন্দ্র করেই কলকাতা শহরের সঞ্চিত যে মানব স্রোত সেখানে হয়েছিল এবং প্রধানত সারা বাংলার যে চিন্তা কিংবা কর্ম তার একটা ঘনবদ্ধ রূপ কলকাতা শহরে মানে দেখা গিয়েছিল। এবং যে ঔপনিবেশিক শাসন সূত্রে যে জীবনব্যাপিতা চলছিল তখন, পাশ্চাত্যের সঙ্গে যে সংস্পর্শটা ঘটেছিল সেটা কলকাতা কেন্দ্রিক জনগোষ্ঠীর মধ্যেই বেশি ঘটেছিল। সেখানে পূর্ববঙ্গের মানুষ কিছু যে ছিলেন না তা নয়, কিন্তু সেখানে পূর্ববঙ্গের মানুষের প্রাধান্য কম ছিল। এটা দুই দিক থেকে কারণ। একদিক থেকে কারণ হচ্ছে যে ঐতিহাসিক যে বাস্তবতায় পশ্চিমবঙ্গের হিন্দুরা, যারা পশ্চিমা ব্রিটিশ যে জনগোষ্ঠী তাদের সঙ্গে যেভাবে তারা যুক্ত হতে পেরেছিল, পূর্ব বাংলার মানুষ সেভাবে যুক্ত হতে পারেনি, যার ফলে দৃষ্টিভঙ্গির উন্মোচনের ক্ষেত্রেও খানিকটা প্রভাবিত করেছিল পশ্চিমবঙ্গের মানুষদেরকে। সে কারণে সেখানে সূচনা। আরেকটা ব্যাপার হলো যে যেহেতু পশ্চিমবঙ্গে হিন্দু প্রধান এলাকা এবং যারা এই তখন তৎকালীন যে ব্রিটিশ শাসক গোষ্ঠীদের সঙ্গে যারা নানাভাবে যুক্ত ছিল, তাদের মধ্যে হিন্দুরা সংখ্যায় বেশি এবং তাদের একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ছিল। সাম্প্রদায়িক এই অর্থে যে তারা স্বসম্প্রদায়ের বাইরের অনেক কিছুকে তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। সেটা কি বলবো যে গুরুত্ব পায়নি তেমন, বা সেটা শুধু গুরুত্ব পায়নি তা না, তারা যেহেতু ক্ষমতা কাঠামোর সঙ্গে তারা ছিল, তারা তাদের পরিসরের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা তারা। কিন্তু এটাও তো সত্য যে মুসলিম জনগোষ্ঠী থেকে লেখক বা সেই ধরনের কার্যক্রমে ইনভলভ ছিলেন এমন সংখ্যা তো খুবই কম ছিল। সেটা কি স্বাভাবিক নয়? সেটা কম ছিল। কম থাকার কারণ হচ্ছে যে পূর্ব বাংলাতেই বেশিরভাগ মুসলমানরা ছিল এবং পূর্ব বাংলা কৃষি প্রধান দেশ, মানে কৃষি প্রধান অঞ্চল এবং অনেক বেশি প্রাকৃতিকতা নির্ভর মানে অঞ্চল, যার সঙ্গে পাশ্চাত্যের যে জীবনযাত্রার যে বাস্তবতা তার সঙ্গে
অবহিতি সংক্রান্ত সম্পর্কটাও কম ছিল, এটাও একটা বড় কারণ। আর জীবনের যে তৃষ্ণা, সেই তৃষ্ণার স্বভাবেও পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে পূর্ব বাংলার মানুষের কিছুটা পার্থক্য ছিল। পূর্ব বাংলার মধ্যে বিশেষ করে যারা জমিদার শ্রেণী ছিল, তারা যেহেতু কলকাতাতেই থাকতো তাদের জীবনযাপনের জন্য, এবং পূর্ব বাংলা ছিল তাদের উৎস, মানে সম্পদের উৎস। তো যার ফলে সম্পদের সঙ্গে, শ্রমের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের চিন্তার প্রতিফলন 19 শতকের রেনেসাঁসে কম হয়েছে। তো ঊনবিংশ শতাব্দীর ঘটে যাওয়া সেই অনন্য ঘটনায়, অর্থাৎ রেনেসাঁস যদি সত্যিই হয়ে থাকে, অবশ্যই হয়েছিল হয়তো, আমারও তাই মনে হয়, তাহলে তার একটা প্রভাব মুসলিম লেখকদের উপর পড়েছিল কি, বা পড়লে উল্লেখযোগ্য কিছু মানুষ বা লোকজনের নাম আমরা উল্লেখ করতে পারবো কি, যাদের একটা ভালো কন্ট্রিবিউশন আছে বলে বিবেচনা করা যায়? এখানে ইতিহাসবিদদের অনেকের কথাতেই স্পষ্ট হয় যে যখন পাট মানে রপ্তানি হতে শুরু করে এই অঞ্চল থেকে, এবং ইংল্যান্ডে ডান্ডি তে যখন মানে জুট মিল কিংবা কাপড়ের মিল, অর্থাৎ শিল্প বিপ্লবের যে সুস্পষ্ট অভিঘাত, সেই অভিঘাতের রসদ হিসাবে পূর্ব বাংলা থেকে যখন পাট যাওয়া শুরু করে, তখন তাদের এই পাট সংগ্রহের জন্য যে একটা জনগোষ্ঠীকে তাদের দরকার পড়েছিল, তারা কিছুটা উদ্বৃত্ত মূল্যের অধিকারী হয় জমিদারি ব্যবস্থার বাইরে। এবং সেই সময়ে কৃষকের সন্তানদের লেখাপড়া করতে পাঠানোর মতন উদ্বৃত্ত ব্যয় কিছু মানুষের সংকলন করা সম্ভব হয়। এটা একটা বড় কারণ। এবং সত্যি কথা, জীবনের যখন কোনো ব্যাপ্তি, উপলব্ধি যখন হয় মানুষের, তখন সে তো তার নিজেকে অতিক্রম করতে চায়। বলা যেতে পারে যে পাটের ব্যাপারীরা যারা প্রধানত, এবং এই সংক্রান্ত যে মানুষেরা যাদের কিছু উদ্বৃত্ত অর্থ হতে শুরু করে, তারা প্রথমে কলকাতায় পাঠাতো লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষার জন্য। তো সেটাও কিন্তু খুব বেশি উচ্চশিক্ষা হতো না, বিএ পাস কিন্তু করার মতন হতো না, হয়তো স্কুলের গণ্ডি কোনো রকমে কিছু সংখ্যক। হ্যাঁ, সেটাই যেমন 47-এ দেশভাগের পর যখন পূর্ব পাকিস্তানের আপনার সরকারি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রয়োজন হয়েছিল, তখন কিন্তু পূর্ববঙ্গ থেকে খুব বেশি শিক্ষিত লোক তেমন পাওয়া যায়নি। এবং সেটা বলা হয় যে তখন পশ্চিমবঙ্গ থেকে যারা উচ্চশিক্ষিত মুসলিমরা ছিলেন, তারা এসে এখানে বেশ বড় বড় উচ্চ পদগুলি তারা দখল করে নিয়েছিল, এটাই বলা হয়, অনেকে বলেন। তো সেই দিক থেকে অবশ্যই এটা আমি ঠিক দখল করা শব্দটা বলবো না, এটা বাস্তবতা, যেহেতু প্রয়োজন ছিল তাদের, সেটা আপনি বিদ্যুৎ সমাজের দিকে তাকালেও এটা দেখতে পাবেন। যেমন আমাদের কথা সাহিত্য যদি বা কবিতা যদি জগতে তাকান, যারা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন বা যারা কলকাতায় প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারাই কিন্তু এখানে এসে নেতৃস্থানীয় হলেন। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের যে গদ্য ভাষা, কথা সাহিত্যের যে গদ্য ভাষা, সেটা কলকাতা কেন্দ্রিক সাহিত্য চর্চার যে ধারাবাহিকতা, তার সঙ্গে খুব একটা ভিন্ন ছিল না। আপনি যদি ক্রিয়াপদের ব্যবহার কিংবা অন্যান্য জায়গাগুলো দেখেন, মানে শব্দের ব্যবহার, ভাষা প্রকাশভঙ্গির যে ঝোঁক, সেগুলোকে যদি দেখেন, তাহলে সেটা প্রধান ছিল। কিন্তু ক্রমশ যখন এই মানে পূর্ব বাংলার মানুষেরা কলকাতায় গিয়ে পশ্চিমবঙ্গের যে পরিশীলিত যে ভাষা চর্চা বা জীবন চর্চা, তার যারা অংশগ্রহণকারী, অনুশীলনকারী, সেটারই প্রতিফলন আমাদের ঘটেছিল। এটা আমি এই চিন্তাটা আমার নিজস্ব চিন্তা নয়, মানে আমি এটা অন্যের চিন্তা থেকে পেয়েছি। যেমন ফিরোজ আহমেদ তার এক লেখা এটা বলেছিলেন যে 47-এর পরে পূর্ব বাংলার যে মানুষের স্রোত আর কলকাতায় আর পড়েনি, না পড়াতে ঢাকা কেন্দ্রিক যে জনস্রোত, মানে পশ্চিমবঙ্গ থেকে যারা পরিশীলিত, তথাকথিত পরিশীলিত কিংবা কলকাতায় যে প্রমিত বাংলা গড়ে উঠেছিল, সেই প্রমিত বাংলার যে রূপ, সেই রূপের অনুশীলন যারা করত, তারাই ছিল আমাদের নেতৃস্থানীয়। এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে, পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল থেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাকায় আসতো, এবং তাদের মাধ্যমে, তাদের পরিশীলনের মাধ্যমে ওই যে পরিশীলিত রূপ, তার মধ্যে কিছু প্রভাব, আমাদের যে নানান রকমের আঞ্চলিক প্রভাব, সেগুলো পড়তে শুরু করে। এবং পড়তে পড়তে আমাদের একটা নিজস্বতা, মানে বাংলা ভাষার, গদ্য ভাষার কিংবা কথ্য বাংলার একটা
ভিন্ন প্রমিত রূপ গড়নের দিকে এগিয়ে যাচ্ছে। এটা বাংলা ব্যাকরণের যেসব মানে প্রবণতা আছে তার মধ্যেই সেটা অন্তর্ভুক্ত বা অভিশ্রুত হচ্ছে। আমার মনে হয় আমরা বাংলাদেশের রেনেসাঁস কথাটা যদি বলি তাহলে তার একটা প্রতিক্রিয়া হিসেবে বা তার একটা উত্তর ফল হিসাবে আমরা এই জায়গাটাও দেখতে পারি। মানে আমি এটা একটা কথা বলছি, আরো অনেক মানে প্রসঙ্গ আছে যদি আপনি রেনেসাঁসের দৃষ্টিকোণ থেকে দেখতে চান, আরো অনেকগুলো দিক আছে, কিন্তু সম্ভবত এইটা একটা বড় দিক। পূর্ববঙ্গের নিজস্ব ভাষারীতিতা আছে অবশ্যই, বা আমাদের উচ্চারণগত বা আমাদের নিজস্ব কিছু আঞ্চলিকতাও আছে। তো তারপরেও আমাদের নিজস্ব এই আঞ্চলিকতা বা নিজস্ব সুর সব কিছুই আমাদের নিজস্ব কিছু একটা মানে ভিন্নতা তো রয়েছেই। সেই অনুযায়ী আমাদের সাহিত্য একেবারে যে মানে প্রমিত বাংলায় সব কিছু গড়ে উঠেছিল তা কিন্তু না। হয়তো কিছু কিছু দেখা যাবে যে জসীমউদ্দিনের বেলায়ও, বা আমরা ইয়ের কথাই বলি না কেন, যেমন ঠাকুরমার ঝুলি, ওইটা যখন ওইটা বেরিয়েছিল আমার যতদূর মনে পড়ে একটা রেকর্ডও বেরিয়েছিল, তখন বোধহয় সাজেশন ছিল যে যেহেতু এটা খুব বেশি পূর্ববঙ্গের ভাষা ছিল অনেকে বুঝতে পারেনি, তখন বলেছিল যে এটাকে প্রমিত ভাষায় বা কিছুটা শব্দের পরিবর্তন করে এটা আবার রেকর্ডটা করা যায় কিনা। আমার মনে হয় সেটা বোধহয় পরে করাও হয়েছিল। না সেটা পরে না, মানে মূলত না আমি এটা কেন বললাম যে এর পরেও যেমন জসীমউদ্দিনের বেলায়ও উনি বোধহয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন তার ভূমিকা লিখিয়ে দেখবার জন্য, তখন বলেছিলেন যে এই নবীন লেখক, হ্যাঁ, তার ভাষা বা কিছু শব্দ হয়তো আমাদের পরিচিত নয়, সেগুলি হয়তো বোঝা। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে এটা কিন্তু নজরুলকেও এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল। তার কারণটা হচ্ছে যারা বাংলা চর্চা করত, প্রমিত বাংলার চর্চা করত এবং ইংরেজি শেখায় শিক্ষিত যাদেরকে বলা হয়, শিক্ষিত শ্রেণী বলে যে অংশটাকে বলা হয়, মধ্যবিত্তের যে অংশটাকে, তারা মূলত হিন্দুদের থেকেই তারা সংখ্যায় বেশি ছিল, যার ফলে প্রভাবটা ছিল তাদের। আচ্ছা, যেমন ধরেন যখন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনিও পূর্ব বাংলারই মানুষ, কিন্তু তিনি যখন উপস্থাপন করার কথা চিন্তা করেন তখন কিন্তু তিনি প্রমিত রূপ করে দিয়েছিলেন। এমনকি রবীন্দ্রনাথও ছেলে ভুলানো ছড়ার বা বেলি ছড়া ইত্যাদি যখন তিনি সংগ্রহ করেন তখন কিন্তু পরিশীলিত রূপ মানে ব্যবহার করার স্বার্থে তিনি অপ্রমিত কিংবা অথবা বলে অপরিশীলিত যে পূর্ববঙ্গীয় অনেক ভঙ্গিমা, বাক ভঙ্গিমাকে তিনি সংশোধন করেছিলেন এবং এটা তখন মনে করা হয়েছিল যে এটা বোধহয় ঠিক হচ্ছে। কিন্তু সেই সময়কারই কেউ কেউ, যেমন গুরুত্বপূর্ণ মানুষ দীনেশচন্দ্র সেন, তিনি কিন্তু তা মনে করেননি। তিনি কিছুটা নাখুশি হয়েছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলির ভাষাটিকে কেন পরিবর্তন করলেন, প্রমিত বাংলায় করতে গেলেন। এবং লক্ষ্য করবেন যে প্রমিত বাংলা হওয়া সত্ত্বেও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছবি এঁকে এবং বাক ভঙ্গির ঝোঁকগুলা দিয়ে পূর্ব বাংলার যে সুর, কথা বলার যে সুর, যে ভঙ্গিমা, তাকে ধরার চেষ্টা করেছিলেন। সুতরাং যখন মানে পূর্ব বাংলা কেন্দ্রিক, মানে অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক সামগ্রিক রাষ্ট্রিক জীবনযাত্রা যখন গড়ে উঠতে শুরু করে তখন আমরা কিন্তু সেই সূক্ষ্ম পার্থক্যগুলো আমরা দেখতে পাই। যদিও এখনও আমি মনে করি সন্তোষজনক গবেষণা হয়নি যে পশ্চিম বাংলা যে ভাষা বাস্তবতার মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে এবং বাংলাদেশের বাংলা যে ভাষা বাস্তবতার মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে তা কিভাবে আমাদের বাকভঙ্গি এবং প্রকাশভঙ্গি এবং প্রকাশ সামর্থ্যের মধ্যে ভূমিকা রেখেছে তার বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে এটি মানে পরীক্ষা করে দেখা দরকার আছে। এবং আমি মনে করি এখন সেটা করতে গেলে আরও অনেক পরিষ্কারভাবে, এখন থেকে 30 বছর আগে যেরকম দেখা যেত তার থেকে অনেক পরিষ্কারভাবে সেটা দেখা যাবে। একটা প্রশ্ন এখন আসেই, ইদানিং আমরাও মাঝে মাঝে ভাবছি যে আমাদের এটা কী হবে, আলটিমেটলি কোন দিকে এগোবে বাংলা ভাষা। কারণ আমরা বিভিন্ন উপন্যাস বা টেলিভিশনে যেসব নাটকগুলো হচ্ছে এখন বা অন্যান্য ইয়েতে লেখা দেখি যে আঞ্চলিক ভাষার প্রাধান্য, এবং এটা কিন্তু ঠিক আঞ্চলিক ভাষা নয়। মানে আমি আপনাকে এটা মানে থামিয়ে দিতে চাচ্ছি এই কারণে, এর মধ্যে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলের প্রাধান্য আছে বটে, কিন্তু এই ভাষাটা কিন্তু আঞ্চলিক ভাষা নয়। এটি আপনি বলতে পারেন যে বাংলাদেশে যে জীবনযাত্রা প্রবহমান তার বাস্তবতার আলোকে
তার পরিশীলনের আকাঙ্ক্ষার মানে বৈশিষ্ট্য অনুযায়ী এর একটা রূপ গ্রহণ করতে যাচ্ছে। আচ্ছা, এটি এখনো নির্দিষ্ট হয়ে ওঠেনি। সে কারণে যখন প্রমিতকরণ করতে চাওয়া হয় তখন যারা সৃজনশীল আবেগ থেকে ভাষার ব্যবহার করেন তারা তখন তারা তখন প্রতিবাদ করতে চান। তার কারণ তারা মনে করেন প্রমিতকরণ হচ্ছে তাদের প্রকাশ সামর্থ্যের যে বাস্তবতা তাকে রুদ্ধ করে। আচ্ছা, তো এই যে কথাগুলো বলা হচ্ছে এটা হয়তো 10 বছর পরে বা 15 বছর পরে বা 20 বছর পরে হয়তো দেখবেন যে আর বলা হচ্ছে না। কারণ এই যে আমরা আঞ্চলিকতা, আমাদের পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলের বাস্তবতা, মানে ভাষা বাস্তবতা এবং জীবনযাত্রার রূপান্তর যখন প্রভাব বিস্তার করবে একে অন্যের সঙ্গে, তখন যে রূপটা আসবে তখন দেখা যাবে যে এই কোনো একটা প্রমিত রূপ দিয়ে সমগ্র বাংলাকে ধারণ করার জন্য একটা কিছু একটা আমাদের মানে নির্দিষ্ট কোনো একটা ফরম্যাট বা এমন একটা ধারা তৈরি হতে পারে, এমন একটা প্রমিতকরণ করতে হতে পারে যা সবকিছুকে গ্রহণ করতে পারে। আমি দৃষ্টান্ত হিসেবে বলতে পারি, যেমন ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা কিন্তু শুধুমাত্র ইংরেজি শব্দের উপর নির্ভরশীল নয়, শুধু ইংরেজি প্রকাশভঙ্গির উপর নির্ভরশীল নয়। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জীবনযাত্রার বাস্তবতায় ব্যবহার থেকে ওই ভাষায় শব্দ প্রবেশ করে। আপনি লক্ষ্য করবেন যে অক্সফোর্ড ডিকশনারি প্রতি 10 বছর পর পর, সম্ভবত সময়টা আমি নির্দিষ্ট করে এখন আমার এই মুহূর্তে মনে নেই, যে নির্দিষ্ট সময় পর পর এই যে মানুষের মুখের ভাষা, লেখ্য ভাষা, নানান ভাষায় যেসব শব্দ নতুন যোগ হচ্ছে এবং বিপুলভাবে ব্যবহৃত হচ্ছে তাকে কিন্তু তারা অভিধানের ভেতরে নিয়ে আসছে। যেমন ধরেন আমাদের রাষ্ট্র ঠিক মতন গঠিত না হওয়ার কারণে, আমাদের বিদ্যুৎ সমাজ ঠিক মতো সচেতন হয়ে না পড়ার কারণে, বা আমাদের প্রাতিষ্ঠানিকতাগুলো প্রকৃত প্রতিষ্ঠান হয়ে না ওঠার কারণে। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, যেমন বাংলা একাডেমি যে ধরনের প্রতিষ্ঠান, যে ধরনের অভিপ্রায় দিয়ে শুরু হয়েছিল, বাংলা একাডেমির উচিত ছিল একটা খুব শক্তিশালী আমাদের বিদ্যুৎ সমাজের প্রতিনিধিত্বমূলক একটা সেল তৈরি করা, যারা বাংলা ভাষায় শব্দের যে রূপান্তর হচ্ছে বা আমাদের প্রকাশভঙ্গিতে যেসব রূপান্তর হচ্ছে সেগুলোকে অভিধানের অঙ্গীভূত করার প্রক্রিয়া, সেটা কিন্তু নাই আমাদের। বহু বছর আগে, প্রায় 80 দশকের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে একবার কিছু অভিধান রচনার একটা চেষ্টা হয়েছিল। সেটা মূলত বিভিন্ন অভিধান থেকে নেওয়া সংকলন বিশেষ। ওর মধ্যে ঠিক আবিধানিক প্রক্রিয়া যেগুলো দরকার খুব বেশি, কিছুটা করা হয়েছিল, করা হয়নি তা না, কিন্তু এর যে ক্রমাগত অনুশীলনের দরকার, এর জন্য যে একটা বড় রকমের বাজেট বরাদ্দ দরকার, এবং এর সঙ্গে যে বিদ্যুৎ সমাজের বিজ্ঞানসম্মতভাবে যুক্ত থাকা দরকার, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সচেতনতা, তাদের চর্চার ক্ষেত্র করা দরকার, সে ব্যাপারে আমাদের সচেতনতা কম। সে কারণে আমাদের ভাষায় গত 30-40 বছর ধরে আমাদের জীবনযাত্রার যে দ্রুত রূপান্তর ঘটছে, সেই রূপান্তরের সঙ্গে সম্পর্কিত ভাষাভঙ্গি, শব্দের রূপান্তর, ব্যুৎপত্তি যেগুলো ভবিষ্যৎ অভিমুখী তা দেখাচ্ছে, সেগুলোকে ধারণ করার, পরীক্ষা করার, সেগুলোকে চর্চা করার পর্যাপ্ত ব্যবস্থা আমাদের সমাজে এখনো গড়ে ওঠেনি। আপনি যতদূর জানি যে আপনি শিশুদের নিয়েও ভাবনা চিন্তা আছে, বা শিশু সাহিত্য নিয়ে, তো সেই ব্যাপারে এখন কি অবস্থা আমাদের দেশে, বা এখন তারা তেমন লিখছেন বা কি অবস্থা? আগে যেমন আমাদের অনেকের নামই আমরা জানতাম, তারা লিখতেন নিয়মিত এবং তারা শিশু সাহিত্যিক হিসাবেই পরিচিত ছিলেন। এখন কি সেরকম অবস্থা আছে, বা আমরা এরকম পাচ্ছি কি সেরকম শিশু সাহিত্য? আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু শিশু সাহিত্যের একটা সম্পর্ক আছে। এটা শুধু এখনকার জন্য না। আপনি লক্ষ্য করবেন, যদি আমরা ইউরোপের শিশু সাহিত্যের দিকে তাকাই, 17 শতকের শেষ দিকে বা 18 শতকের প্রথম দিকে মোটামুটিভাবে শিশু সাহিত্য দানা বাঁধতে শুরু করে। এর আগে ঠিক শিশু সাহিত্য বলতে আমরা এখন যেটা বুঝি তা কিন্তু আলাদা করে দেখা ছিল না। কারণ তখনই সমাজে এই সচেতনতা দেখা দেয় যে শিশুদেরকে, শিশু বয়সে কোনো একটা মানুষকে যদি ঠিকমতো গড়ে দেওয়া না যায়, তাহলে ভবিষ্যতে মানুষের জীবনযাপন যেদিকে রূপান্তর ঘটছে, সেই রূপান্তরকে ধারণ করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এবং সে কারণে শিশু সাহিত্য এবং শিশুদের আধুনিক শিক্ষা দেওয়া এর সঙ্গে এটা সমান্তরালভাবে এগিয়েছে।
এগোতে এগোতে আসলে সৃজনশীলতার একটা নিজস্ব ভাষা আছে, সৃজনশীলতার নিজস্ব চাপ আছে, একটা অভিঘাত আছে। তো যখন দেখা গেল যে শুধুমাত্র পাঠ্য শিক্ষণীয়, প্রত্যক্ষ শিক্ষণীয় যে বিষয়, তার মধ্যে থাকলে মানুষের সৃজনশীল মন, যে প্রতিনিয়ত যে অপরিসীম ক্ষমতার অধিকারী যে মানুষ, তারা সীমিত হয়ে পড়ে। সুতরাং ওই প্রক্রিয়ার মধ্য থেকেই একটা অংশ বের হয়ে আসে যাদের মূল লক্ষ্য শিক্ষিত করা নয়, মানে তাতে কোট আনকোট শিক্ষিত করে তোলা নয়, মূল কথা হচ্ছে শিল্প সৃষ্টি করা। কিন্তু এই শিল্পের উপজীব্য হচ্ছে শিশু কিশোর মন, শিশুদের মন, শিশুদের বিকাশমান মন। এর মধ্যে শিক্ষার জায়গাটা তারা বিস্তৃত হচ্ছেন না, কিন্তু শিক্ষা যেন প্রধান অভিঘাত না হয় মানে সাহিত্যকর্মের মধ্যে, এইভাবে রচিত হয়। এবং মানে বিশ্ব শিশু সাহিত্যের যে মৌল কাজগুলো তখনই হতে শুরু করে। এবং সমাজে যে মানে গল্পগুলো প্রচলিত হয়েছিল জীবনযাপনের নানান বাস্তবতার মধ্যে থেকে, সেই গল্পগুলোকে শিশুদের উপযোগী ভাষায় তখন ওই আনন্দের অংশ করার জন্য, কারণ ততদিনে আমাদের জ্ঞান জগৎ এই কথা বুঝতে শিখেছে যে একটা শিশুকে সব বিষয় দেওয়া যায় না, মানে চর্চার জন্য দেওয়া যায় না। শিশুর চর্চার কতগুলো স্তর আছে, এগুলো হচ্ছে মানে অনুশীলনের মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ সমাজ, বিশ্বব্যাপী বিদ্যুৎ সমাজ সেটা অনুভব করেছে। সেই কারণে শিশু সাহিত্যের সৃষ্টি। তো এই যে ধারা, সেই ধারার অভিঘাত কিন্তু বাংলা ভাষায় পড়ে। কলকাতা থেকে যেটা শুরু হয়, বিদ্যাসাগরের হাতে এর একটা মানে বিদ্যাসাগর এটা অনুভব করতে পেরেছিলেন পাশ্চাত্যের জ্ঞান দ্বারা। মানে যদিও তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি ইংরেজি শিখেছিলেন ভালোভাবে। এবং ইংল্যান্ডে কি হচ্ছে তার অভিজ্ঞতার আলোকে তিনি ইংল্যান্ডে যাননি, কিন্তু ইংল্যান্ডের বই পুস্তকের মধ্য দিয়ে তখনকার সর্বশেষ যে জ্ঞান চর্চা, তার সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তাকে যেভাবে প্রভাবিত করেছে, তার আলোকে তিনি একটা শিক্ষা ব্যবস্থার সহায়ক রচনা করতে থাকেন, যে কারণে তাকে বাংলা ভাষার গদ্যের আদি প্রবক্তাদের একজন হিসেবে যেরকম ধরা হয়, একই সঙ্গে বাংলা গদ্যের গঠন যুগের একজন শক্তিমান অনুশীলক হিসেবে তাকে ধরা হয়। তো সেই যে ধারাটা, সেই ধারাটা কিন্তু ব্রিটিশ শাসন আমল পরবর্তীকালে দেশ ভাগ হওয়ার পর ভারত এবং পাকিস্তান সব জায়গাতেই তার একটা প্রভাব ছিল সেই ধারায়। সে কারণে আমাদের বাংলাদেশের যারা শিশু সাহিত্য চর্চা করতেন, তারা তাদের জাতীয়তা বোধের যে জাগরণ ঘটতে শুরু করে তার অনুকূল, তারপর বিশ্বব্যাপী যে গল্প, কিংবদন্তি, রূপকথা এগুলো গড়ে উঠেছিল, তার একটা আমাদের বাস্তবতায়, আমাদের জনজীবনের উপলব্ধির সঙ্গে সমন্বিত করে রচনা, তারপরে আমাদের এই যে এখানকার ভাষা বা জীবনবোধের আলোকে রচনা, এগুলোর মধ্যে দিয়ে আমাদের যে শিশু সাহিত্য করে তোলার চেষ্টা করেছিলেন, সে কারণে তাদের দিকে আমাদের নজর ছিল। এবং লক্ষ্য করবেন সেই সময়ে যারা শিশু সাহিত্য চর্চা করেছেন, তারা আমরা যদি এমনকি রবীন্দ্রনাথের কথা বলি, অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কিংবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কথা বলি, তারা তাদের যুগের সর্বোচ্চ শিক্ষিত মানুষ, সর্বোচ্চ, আমি একাডেমিক অর্থে বলছি না, সর্বশেষ জ্ঞান সমৃদ্ধ মানুষ। কিন্তু লক্ষ্য করে দেখবেন পরবর্তীকালে আমাদের শিক্ষা ব্যবস্থার অবনতির কারণে, অবনতি আমি বলছি, উন্নতিও হয়েছে, অবনতি হয়েছে। উন্নতি হচ্ছে যে অনেক বেশি সংখ্যক মানুষ শিক্ষার আওতায় এসেছে, কিন্তু শিক্ষা একই সঙ্গে যে জীবনবোধ দেবে, সেই জীবনবোধ দেওয়ার জন্য যে সামগ্রিক শিক্ষা কাঠামো, তার মধ্যে যে সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের, তাতে জীবনবোধের একটা খণ্ডীকরণ ঘটেছে। সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে সহজে মানে পারা যাবে এরকম মনে করে শিশু সাহিত্য চর্চা করা হয়। তা আমার বেদনার দিক ছিল যে আমি এই বিষয়টা বিভিন্ন রচনা রীতির মধ্য থেকে এই যে পরিবর্তনগুলো ঘটছে, এটা যেরকম একটা অবনয়ন ঘটছে, আবার আরেক দিক থেকে অনেক তথ্যগত জীবনের অনেক বড় ব্যাপ্তি ও অন্তর্ভুক্তিকরণ ঘটছে, কিন্তু যেহেতু যোগ্যতম মানুষদের হাতে ঘটছে না, সে কারণে এর মানে
বলবো যে ফল যেটা, সেটা তখনকার সেরা লোকদের যে পরিশীলনের মাত্রা তার সঙ্গে আনুপাতিক হারে এখনকার যারা চর্চা করছেন তাদের পরিশীলনের মাত্রা আমি মনে করি যে কিছু অবনতি ঘটেছে। তবে এটাও বলতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে অনেক উন্নতি ঘটেছে, কেউ কেউ মানে তাদের সংখ্যা আনুপাতিক হারে হয়তো কম, কিন্তু তারা আবার সামগ্রিকভাবে আগের তুলনায় অগ্রসর। তো এই জায়গাগুলো আমি শনাক্ত করার চেষ্টা করেছি। আপনি কি এরকম কিছু উদাহরণ দিতে পারবেন যে যারা এই মুহূর্তে ভালো করছেন বা করছিলেন? যেমন আমি ছড়ার ক্ষেত্রে বলতে পারি, যেমন আমাদের এখনকার যারা ছড়াকাররা তারা মানে এই যে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছেন, তাদের অভিজ্ঞতার প্রসার ঘটছে, যে কারণে বাংলা ভাষার ছড়ার যে আদি বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলোকে তারা ধারণ করে এবং নতুন জীবনবোধ তার সঙ্গে যুক্ত করে তারা কিন্তু ছড়ার ভঙ্গিমায়, ছড়ার মানে রূপতত্ত্বে কেউ কেউ বেশ মানে বদল ঘটাতে পেরেছেন। ভালো বলেছেন। তাহলে আমি একটা প্রশ্ন সেই প্রাসঙ্গিকভাবে আসে, তাহলে এই প্রবাসী বিশেষ করে যারা আছেন বা যারা লিখছেন, যেসব লেখক প্রবাসী এই মুহূর্তে, তো প্রবাসী হওয়ার ফলেও একটা প্রভাব তাহলে পড়ছে নিশ্চয়ই। আমি আপনার এই শব্দটাকে একটা আপত্তি জানাই। আচ্ছা, আমি প্রবাসী শব্দটা বলতে আর চাই না। বলতে চাই না, তার কারণটা হচ্ছে যে বাংলা ভাষা এবং বাঙালি জনগোষ্ঠী আগে যারা গড়ে উঠেছে কিন্তু এখানকার স্থানীয় ভূমিপুত্র, ভূমি সন্তানরা, আবার একই সঙ্গে বাইরে থেকে যারা এসছেন তারা এই ভূমির সঙ্গে মিলে একটা স্থানীয় রূপ পরিগ্রহণ করেছে। এবং আমাদের যে বিশ্বদৃষ্টি সেটাও কিন্তু এই স্থানীয় রূপের উপর ভিত্তি করে, এই স্থানীয় যে জীবনযাত্রা এর উপর ভিত্তি করে, কারণ এর বাইরের যে অভিজ্ঞতা সেটা হয়তো খুব কম সংখ্যক মানুষের। কিন্তু গত 30-40 বছরে বাংলাদেশ থেকে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এবং যারা ছড়িয়ে পড়েছেন তারা এই জন্য ছড়িয়ে পড়েননি যে তারা আবার ফিরে এসে এখানেই থাকবেন এবং তারা এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গিকে বহন করছেন। তারা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন জীবনযাত্রার মধ্যে তারা অংশগ্রহণ করছেন, এবং সেই অভিজ্ঞতা আমাদের জীবনবোধের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এবং সেই অন্তর্ভুক্তিটা বাংলাদেশের যে স্থানিক যে বাস্তবতা শুধু তার মধ্যেই সীমিত নয়। যদিও বাংলা ভাষা চর্চার লক্ষ্য মানে লক্ষ্য বস্তু বা লক্ষ্য কেন্দ্র যেটাকে যদি বলেন সেটা বাংলাদেশ, যে পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, সে কারণে আমি বলবো এই জন্য বাংলাকে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হলো বাংলা বিশ্ব। অর্থাৎ মানে আগে এই 30-40 বছর 50 বছর আগে যেটা ছিল, যারা বিদেশে যেতেন তাদেরকে আমরা প্রবাসী বলতাম এই কারণে যে তারা আসলে বাংলাতেই বসবাস করতেন। তাদের জীবনযাপন, তারা যে দেশে যেতেন সে দেশে বহিরাগত হিসেবেই থাকতেন। ব্যতিক্রম ছিল না তা না, যার ফলে তাদের অভিজ্ঞতা এসেছে প্রবাসী হিসেবে। কিন্তু এখন যারা বাইরে থাকছেন, আমি বলবো না যে তাদের পরিশীলন এখনই খুব উচ্চ মাত্রা পেয়েছে, তা আমি বলবো না, বরং মানে পরিশীলনের অভাব আছে। কিন্তু অভিজ্ঞতার মধ্যে এই যে বাংলার যে স্থানিক জীবনবোধ, এর থেকে উৎকেন্দ্রিকতা ঘটছে, মানে এর থেকে ছড়িয়ে পড়ার ব্যাপারটা ঘটছে, যার ফলে একটা বৈশ্বিক অভিজ্ঞতা বাংলার দিকে চোখ রাখছে। আবার বাংলার স্থানিক মানুষ যারা, তাদেরও আবার বিশ্বের দিকে দৃষ্টি প্রসারিত হচ্ছে। এই যে বিশ্বের থেকে, অর্থাৎ আমি 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 একটাকে যদি কেন্দ্রাভিগ বলি আর একটাকে যদি কেন্দ্রাতিক বলি, তাহলে কেন্দ্রাভিগ এবং কেন্দ্রাতিগের প্রায় সমন্বয় ঘটছে, যার ফলে আমাদের বাংলার জীবনযাত্রার যে বোধ এবং আমাদের এমনকি ক্রিটিক্যাল মাইন্ড যেটাকে বলে, মানে বলবো যে সমালোচনামূলক পর্যালোচনা যদি বলি, বিচারমূলক পর্যালোচনা আমাদের অনেক প্রসারিত হচ্ছে। যার ফলে আপনি যদি প্রবাসী কথাটা বলেন, তাহলে যারা বিদেশে থাকে তাদেরকে সংকীর্ণকরণ করা হয়। আমি সে কারণে যেমন পাশ্চাত্যে একটা খুব প্রচলিত মানে কি বলবো পরিভাষা আছে যেটাকে বলা হয় ডায়াসপোরা। এটার সঙ্গে আপনি পরিচিত। এটা যেসব দেশে বিভিন্ন দেশ থেকে মানুষ যায় তাদেরকে চিহ্নিত করার জন্য তারা ব্যবহার করেন। এটা হচ্ছে তাদের রাজনৈতিক বাস্তবতা। এবং তারা যে
বিদ্যা চর্চা করেন, সেই বিদ্যা চর্চার মধ্যে এই যে বহিরাগত যারা তাদের জীবনের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে কিভাবে ডিল করা হবে, তাদেরকে কিভাবে সামাল দেওয়া হবে, সেই বিদ্যা অর্থাৎ সেই রাজনীতি তাদের সেই দৃষ্টিভঙ্গির মধ্যে আছে। হয়তো যারা বাংলাদেশ থেকে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করতে যাচ্ছেন তারাও খানিকটা ডায়াসপোরা, কোথাও কোথাও ডায়াসপোরা, কিন্তু আমি এই ডায়াসপোরা দৃষ্টিভঙ্গিকে চর্চার মধ্যে না রেখে আমি এটাকে মানে ডায়াসপোরার যে সীমিত জীবন দৃষ্টি তার থেকে বাইরে বের করে এনে আমি দেখতে চাই, এবং আমি সেইটা লক্ষণ দেখতে পাচ্ছি যারা বিদেশে এখন বসবাস করছে। তাহলে আমি আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার মতামত, সেটা হচ্ছে যে আমরা যখনই দেখি যে যারা বাইরে যে লেখকরা আছেন দেশের বাইরে তারাও লিখছেন, তাদের বিষয়ে ঘুরে ফিরে দেখছি বাংলাদেশি আসলে। আর হতে পারে যে সেটা বলে যে আমি যাদেরকে চিনি তাদের কথাই তো আমি বলবো। তো এখন প্রবাসে থাকাকালীন হতে পারে যে প্রবাসী জীবন হয়তো আমরা খুব বেশি মেইন স্ট্রিমের সাথে তখনও হয়তো ভালো করে জেনে উঠতে পারিনি, বা তাদের সাথে মেশামেশিটাও একটা সীমাবদ্ধতা আছে, হতে পারে। কিন্তু প্রবাসী জীবন নিয়েও তো অনেক রকমের কাহিনী বা অনেক কিছুই আমরা জানতে আগ্রহী অনেক সময়, যে তাদের জীবন, তাদের স্ট্রাগল, তাদের দ্বন্দ্ব, এটা তো আছেই। যেমন এখান থেকে যারা যাচ্ছেন তাদের একটা কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়, ছেলে মেয়েদের সাথেও হয়, কারণ তারা এক রকম জীবন বেছে নেন, তাদের মূল্যবোধ ভিন্ন। আবার আমাদের এখান থেকে সেই মূল্যবোধটা তো নিয়েই যাই, আমাদের মূল্যবোধ ভিন্ন, নানা রকম কনফ্লিক্ট হতে পারে, দ্বন্দ্ব হয় বা দ্বান্দ্বিক একটা অবস্থান তৈরি হয়। কেউ কেউ হয়তো আবার এমনও হয়, কেউ কেউ হয়তো এই অবস্থা থেকে উতরে যান, আবার কেউ কেউ নস্টালজিয়ায় ভোগেন বা দেশের মাটি বা এটা ভুলতে পারেন না, এমনভাবে তারা মনে করেন যে তারা বোধহয় এসে আসলে ভুলতে পারেননি, যার ফলে যেটা হয়েছে আমরা যেটাকে বলি খুব করে, যেটাকে বলি না ঘরকা না ঘাটকা, মানে ও দেশেও তারা মনে প্রাণে সেই দেশে হতে পারেননি, আবার বাংলাদেশেও ছাড়তে পারেননি। তো এরকম নানা রকম একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়। তো সেই সব বিষয় বা সেই জীবন নিয়ে বা তাদের প্রবাসী জীবন নিয়েও খুব বেশি লেখালেখি বা বিষয় কি আমরা খুব বেশি দেখছি? সত্যি কথা বলতে কি এগুলো যে হচ্ছে না তা কিন্তু না, এগুলো কিন্তু হচ্ছে। আপনি যদি একটু সচেতনভাবে লক্ষ্য রাখেন এগুলো হচ্ছে। আমরা এটা বলতে পারছি না যে যারা বিদেশ কথাটা না বলে বলবো যে বাংলাদেশের বাইরে থাকে না, আমি এই জন্য বিদেশ শব্দটা বলতে চাচ্ছি, প্রবাস শব্দটা বলতে চাচ্ছি না, যারা বাংলাদেশের বাইরে অর্থে বিদেশে থাকেন, যদি আমি অর্থে বলি, তারা যে ভিন্ন একটা জীবন পরিপ্রেক্ষিতে থাকছেন তার ছাপ কিন্তু তাদের লেখায় পড়ে। যেমন আপনি বলেছেন যে তারা বাংলাদেশ নিয়ে লিখছে, কিন্তু লিখলেও আপনি লক্ষ্য করবেন তারা বাংলাদেশের বাস্তবতার বাইরে থাকার কারণে তাদের জীবন দৃষ্টিতে যে বদলগুলো ঘটেছে সেগুলো কিন্তু চট জলদি ধরা পড়ে না, এগুলোর জন্য একটু গবেষণা দরকার। এখন এই গবেষণাটা কে করবে? ধরেন এর সঙ্গে পুঁজি বিনিয়োগের একটা ব্যাপার আছে, যেমন ওই পুঁজি কারা বিনিয়োগ করবে? যেমন ধরেন যখন আমাদের দেশের প্রকাশকরা কিংবা আমাদের বিদ্যুৎ সমাজ কিংবা আমাদের ইনস্টিটিউশনগুলো মনে করবে যে যারা বাংলা ভাষা চর্চা করে এবং বিদেশে থাকে তাদের বিষয়ে গবেষণাটা করা দরকার, আমাদের জীবনের মান উন্নয়নের জন্য দরকার, কিংবা আমাদের চেতনাগত যে কি বলবো যে অভিজ্ঞতার যে বৈশ্বিকতাকে অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন, এইগুলোর যখন অনুভব করবে তখন এগুলোর পেছনে বিদ্যায়তনিক একটা চর্চা চলবে, এবং সেই চর্চা হলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এখন যেটা করবে, এখন কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে বলবে, যেমন আমার একটা ইচ্ছা আছে যে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে বিভিন্ন জীবনযাত্রায় সময় কাটিয়েছেন এবং এই বাংলাদেশের মানুষেরই সংকটকে মানে মোকাবেলা করেছেন, কিংবা সংকটের মধ্যে তারা বড় হয়েছেন, কিংবা আনন্দের মধ্যে বড় হয়েছেন, কেউ তো সংকটের মধ্যে ছিল, কারোর জন্য আনন্দের বিষয় ছিল। এই আনন্দ এবং বেদনা এগুলোকে যারা রূপ দিয়েছেন তাদের বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো আমার মনে হয় আমাদের সমালোচনা সাহিত্য যদি থাকতো, আমাদের দেশের অভ্যন্তরেই অনেক মানে অভিমুখ আমরা আমাদের সমালোচনা সাহিত্যের দুর্বলতার কারণে আমরা খুঁজে পাইনি, আমরা দেখতে পাইনি, এটা তো একটু কম দেখতে পেয়েছি। তবে আমার আশা যে যেহেতু যারা বাংলা ভূখণ্ডের বাইরে থাকেন তাদের একটা চাপ থাকে, তারা দেশকে অনেক বেশি অনুভব করেন, তারা হয়তো এইসব ক্ষেত্রে মনোযোগ এবং অর্থ উভয়ই বিনিয়োগ করবেন। এখন তারা অর্থ বিনিয়োগ করতে চান বেশিরভাগ ক্ষেত্রে আত্মপরিচয়ের সংকট থেকে মুক্তির জন্য। যেমন তারা যেহেতু বাংলা ভূখণ্ডের বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, বাংলার সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়নি এই মানে আকাঙ্ক্ষাটা তাদের থাকে বেশি,
সে কারণে তারা হয়তো অর্থ বিনিয়োগ করতে চান লেখক হিসেবে, যে আমি কিন্তু লিখছি, আমি কিন্তু বাংলারই মানুষ, সে কারণেই আমি লিখছি, এরকম একটা ধারণা তাদের মধ্যে থাকে। অন্যান্য জায়গা যেমন এই উপমহাদেশের নানা জায়গা থেকে মানুষ বিদেশে প্রবাসী হয়েছেন, তারা লিখেছেন, পুরস্কারও পেয়েছেন, তারা না আমরা পাচ্ছে না। আমাদের সেই হিসাবে আমরা যদি দেখি যে আসলে আমাদের শিক্ষিত প্রবাসী বা লেখক যারা তাদের বিদেশে যাওয়া এবং সেখানে অবস্থান করা বা লেখালেখি করা, এটা কি খুব বেশি পুরনো বলা যাবে না? বিকজ শিক্ষিত বাঙালিরা যাওয়াও শুরু করেছে বোধহয় সম্ভবত 30-40 বছর ম্যাক্সিমাম, এর বেশি নয়, খুব বেশি। OP1 DV1 এর মাধ্যমেই মূলত গেছেন। আচ্ছা, এর আগে উচ্চশিক্ষার জন্য কিছু গেছেন। একটা যেমন নিউ ইয়র্কে বলতে পারি যে শিপ জাম্পারদের একটা 20-30-এর দশকে, গত শতকে তারা গেছেন, কিন্তু তারা ওইসব দেশে গিয়ে তারা নিজেদের জীবন রক্ষা করাতে তারা এত ব্যয় করেছেন যে তারা তাদের আত্মপরিচয়ের চিহ্ন খুব বেশি রক্ষা করতে পারেনি। এখন সেটা আবিষ্কার হচ্ছে এবং যা কিছু তার আত্মপরিচয়ের চিহ্ন রেখেছেন সেগুলো এখন আবিষ্কৃত হচ্ছে, মানে গবেষণা হচ্ছে। আমরা যদি লেখালেখির বিষয়গুলি ধরি তাহলে সেটা তো খুব বেশি বোধহয় সংখ্যায় বোধহয় খুব বেশি হবে না, বা সম্প্রতি লেখকরা লিখছেন। হ্যাঁ, এখন লিখছেন, কিন্তু এখন আমি মনে করি যে বাট এই সময়টা তৈরি হয়েছে যে তাদের মূল্যায়ন করবার এখনো, মানে আমি বলবো না যে অগ্রিম হচ্ছে, আমি বলবো না যে মূল্যায়ন করে খুব বেশি একটা বড় মানে আশাবাদী হওয়ার মতন খুব কিছু, মানে সেই অবস্থাটা তৈরি হয়নি, কিন্তু আপনি আশাবাদী হতে পারা যাবে এমন সম্ভাবনার কথা কিন্তু বলতে পারি আমি। অবশ্যই। আরেকটা বিষয় আছে যেটা আমরা কম চর্চা করি, সেটা হচ্ছে যে যারা বাংলাদেশের বাইরে গিয়েছেন, তাদের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যারা আছেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে সাহিত্য সংস্কৃতির চর্চা করছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, তারা যেরকম কাজ করছেন সেরকম। তারা অনেকে আছেন বাংলা ভাষায় আর চর্চা করছেন না, বাংলাটা হয়তো আর তারা জানে না। তারা যারা আমেরিকায় থাকেন তারা আমেরিকান, যারা ইংল্যান্ডে থাকেন তারা ব্রিটিশ হয়ে গেছেন, কিংবা যারা নেদারল্যান্ডে থাকেন তারা হয়তো নেদারল্যান্ডের ভিন্ন ভাষায়, জার্মান ভাষায় লিখছেন হয়তো কেউ কেউ, এরকম হয়তো করছেন। এই যে অংশটা, সেই অংশের সঙ্গে আমাদের এখনো যোগ হয়নি। আচ্ছা, মানে যারা বাংলায় চর্চা করছেন তাদের এখনো যোগসূত্র স্থাপিত হয়নি। তার কারণ বাংলা ভাষা যারা চর্চা করছেন তাদের চর্চার মধ্যে এখনো স্থানিক প্রভাবটা অনেক বেশি, মানে বাংলাদেশের স্থানিক মানে আঞ্চলিক সীমিত যে স্থানিকতা, সেটার প্রভাব বেশি। তারা এখনো অতটা মুক্ত চোখ দিয়ে মানে দেখে উঠতে মানে শেখেনি। সেটা খুব মানে রাতারাতি এটা হওয়ার কথাও না, ওটার জন্য সময়ও লাগবে, জীবনের ওই গভীরে প্রবেশ না করলে সেটা হবে না। তো আমার মনে হয় যে এখন একটা সময় এসছে যে অন্য ভাষায়, অন্য দেশে থেকে যারা বাংলা মানে ঐতিহ্য পটভূমি থেকে গিয়ে বিকশিত হয়েছেন, তাদের চিন্তাকেও আমাদের শনাক্ত করা, যে তারা কোনো প্রভাব যে ভাষায় তারা লিখছেন সে ভাষার মধ্যে, সে ভাষার সাহিত্য চর্চার মধ্যে রাখতে পারছেন কিনা, বা তাদের কোনো অভিমুখ দেখা যায় কিনা, সেগুলোও কিন্তু একটা দেখার বিষয় আছে। এবারে এগুলোর জন্য দরকার হচ্ছে, যেমন ধরেন ওইসব দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ধরনের গবেষণা হয়, গবেষণার বিষয় হিসেবে নির্বাচনের জন্য যাতে এরকম বিষয় নির্বাচন করা হয়, এগুলো হয়তো আমরা তখন আমাদের এখানকার বাংলাদেশের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বলা হবে। সেজন্য বাংলাদেশের মানুষের একটা বৈশ্বিক, যেটাকে আমি কেন্দ্রাভিক দৃষ্টিভঙ্গি বলছি, আবার বাংলাদেশের বাইরে যারা থাকেন তাদের একটা কেন্দ্রাতিক দৃষ্টিভঙ্গি, এই দুই দৃষ্টিভঙ্গি মিলিয়ে একটা সমগ্র দৃষ্টি আমাদের হয়তো দরকার হবে বলে মনে করি। আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে মতামতটা জানতে চাচ্ছি। ইদানিং এটা বেশ আলোচনা হচ্ছে এবং আমাদের একজন লেখক এবং বিদগ্ধ ব্যক্তি যিনি বলছিলেন যে মানে ক্ষোভ বা হতাশাই প্রকাশ করেছিলেন অনেকখানি, যে সমসাময়িককালে বাংলা সাহিত্য চর্চা বা উল্লেখযোগ্য তেমন লেখক তিনি পাচ্ছেন না বা দেখেননি, প্রতিভাবান বা সম্ভাবনাময়, এরকম বলেছেন কেউ কেউ। এ নিয়ে আবার অন্যান্য যারা লেখালেখি করছেন বা এখনকার সমসাময়িক যে লেখক, তারাও এটা মেনে নিতে পারেনি। তারা বলছেন যে এটা যথার্থ নয়, ওনার মূল্যায়নটা হয়তো ওনার নিজস্ব ব্যক্তিগত। আপনার এই বিষয়ে মতামতটাকে, আপনি যেহেতু একটু খোঁজখবর রাখছেন বাংলাদেশের সাহিত্য, হ্যাঁ, এবং এই উপমহাদেশের সকল বিষয়ে আপনার একটা ধারণা বা তৈরি আছে, আপনাদের লেখাতে সেটা পাওয়া যায়,
যে বিভিন্ন বিষয় বা ভারতের লেখকরাও কী করছেন, আমরা কী করছি, প্রবাসীরাও কী করছে, এসব সম্পর্কে আপনার কিছু কিছু পাওয়া যায়, একটা ধারণা পাওয়া যায় আপনার লেখায়। তো আমি একটু প্রশ্ন করব এই বিষয়ে, যারা আমাদের এই ইয়েটা দেখছেন তারা হয়তো জানতে চাইবে যে আপনার মূল্যায়ন কেমন এই সমসাময়িক কালে বা আমার লেখকদের। আসলে একটা সমাজে সেই সমাজের বাস্তবতায় জনপ্রিয় লেখকদের দরকার হয়। জনপ্রিয় মানে আমি নিম্ন রুচির বোঝাচ্ছি না। জনপ্রিয় মানে জনপ্রিয় হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। যেমন ধরেন মানুষের কতগুলো মৌলিক চাহিদা আছে, জীবনের চাহিদা মানে কি, কতগুলো মৌলিক বাস্তবতা আছে, মৌলিক প্রাথমিক অর্থে, মানে একেবারে বেসিক, ইংরেজিতে যেটাকে বেসিক বলে, সেটা সেই চাহিদাকে পরিতৃপ্ত করতে পারে বেশি সংখ্যক মানুষকে যেমনভাবে উপস্থাপন করতে হবে, যারা জনপ্রিয়তামুখী লেখক যারা, তারা সেটা করেন। এবং সাহিত্যেরও একটা বাণিজ্য আছে, এবং এটা তো একদিনে গড়ে ওঠেনি, বিদ্যারও একটা বাণিজ্য আছে, এবং দুইটা বাণিজ্যের স্বভাব নিশ্চয়ই এক নয়। কিন্তু একটা পুরো ক্ষেত্র, পুরো মানে জগৎ কিন্তু চলে এই উভয় পক্ষকে একত্রে ধারণ করে। যেমন আমাদের সমাজে জনপ্রিয় লেখকের সংখ্যা খুব বেশি নেই, মানে যে পরিমাণ, ধরেন আমি যদি মনে করি যে এদেশের মানে জনসংখ্যা হলো 17 কোটি বা 16 কোটি, যাই বলি করি না, 16 কোটি জনসংখ্যা যদি আমি ধরি, তাহলে 16 কোটির মধ্যে যারা বিদ্যায়তনে যান, যারা গ্র্যাজুয়েট হন কিংবা স্কুল পাস করেন, তাদের মধ্যে একটা খুব উল্লেখযোগ্য পরিমাণে পাঠক পাওয়ার কথা, যারা এইসব মৌলিক যে জীবনবোধ তাকে সন্তুষ্ট করে তার যে আনন্দ, সেই আনন্দের পরিসরকে ধারণ করবে। সেই রকম জনপ্রিয় লেখক কিন্তু হুমায়ুন আহমেদ ছাড়া, জাফর ইকবাল কিংবা ইমদাদুল হক মিলন, এরা কয়েকজন লেখক ছাড়া খুব বেশি কিন্তু আসেননি। আমরা যদি আনিসুল হকের কথাকে আপনি আনিসুল হকের কথা যেটা বলেছেন, যে অনেকের প্রতিবাদ করেছেন, আনিসুল হকের কথাকে যদি আপনি এই অর্থে দেখেন তাহলে তিনি ঠিকই বলেছেন। কিন্তু যারা প্রতিবাদ করছেন তারা মনে করছেন যে ওই রকম জনপ্রিয় লেখক নাই, কিন্তু শক্তিমান লেখক তো আছে। তা তো সত্য, সেটা পৃথিবীর যে কোনো দেশে এরকম জনপ্রিয় এবং তথাকথিত জনপ্রিয় নয় কিন্তু গুরুত্বপূর্ণ লেখক আছেন। এই উভয় পক্ষকেই বাঁচতে হলে একটা মানে যদি আমি সামগ্রিক ব্যবসা ক্ষেত্র যদি বলি, তাহলে সাহিত্য, শিল্প, মুদ্রণ, প্রকাশন, এই সংক্রান্ত যে জগৎ, সেই জগতের একটা আর্থিক ভিত্তি থাকতে হয়। আমাদের দেশে সেটা গড়ে ওঠেনি, তার কারণ আমাদের নানা ক্ষেত্রের জনপ্রিয় লেখক কম। যেমন ধরেন ইদানিংকালে কিছু মোটিভেশনাল লেখকদের জনপ্রিয় হতে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের দেশে শুধু নয়, এটা সারা পৃথিবীতে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা প্রকৃত প্রতিভাবান তারা কিন্তু মোটিভেশনাল লেখকদের লেখা পড়ে নিজেদেরকে মোটিভেটেড করেন না। তারা তাদের নিজেদের জীবন বাস্তবতা থেকে নিজেকে মোটিভেট করার জন্য, মানে নিজেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কি নিতে হবে, তারা নিজেরা সেটা আবিষ্কার করে। এখন যেহেতু আমাদের জীবন জীবিকার সঙ্গে নানান রকমের বাস্তবতার অভিজ্ঞতার একটা প্রয়োজন, যেগুলোর আমাদের ঘাটতি আছে, সে কারণে আমরা পাশ্চাত্যের এই বইগুলো আমরা বেশি পড়ি, আমাদের দেশের মানুষেরা বেশি পড়েন, এবং ওইটাকে আদর্শ হিসেবে ভেবে বাংলাদেশের বাস্তবতায়ও কিছু মানুষ এসব কথা এখন লিখছেন। সে কারণে এগুলো দিয়ে একটা ব্যবসা ক্ষেত্র তৈরি হচ্ছে। আবার ইংরেজির যেহেতু একটা প্রভাব তৈরি হয়েছে বিশ্বব্যাপী, এবং বাংলাদেশের মানুষ ইংরেজির উপরে অনেক বেশি নির্ভর করে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যথেষ্টভাবে তাদেরকে পরিচর্যা করতে পারে না, সেই বাস্তবতার কারণে ইংরেজি চর্চারও একটা খুব দরকার হয়েছে। এখন এগুলোর সঙ্গে সাহিত্যের ব্যর্থতা সাফল্যের যদি কেউ ভাবেন, তাহলে সেটা তার জ্ঞানতত্ত্বের দোষ, তার জ্ঞানকাণ্ডের দোষ। এবং জনপ্রিয়তাকে যারা জনপ্রিয়তা নিয়ে যারা শঙ্কিত বোধ করেন, সেটাও তাদেরও জ্ঞানকাণ্ডের দোষ। কারণ ওইটা তো জনপ্রিয় হওয়ারই কথা, যেটা সহজ, যেটা সহজবোধ্য, যেটা যার জন্য কোনো মননশীলতার প্রয়োজন নেই, যার কোনো আয়েস নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, টিকে থাকে, কাল অতিক্রম করে কিন্তু মননশীলতা, কারণ সে ওই সাধারণকেও ধারণ করে, এবং সে সাধারণের বাইরে যা অধীত হয়নি তাকেও সে অনুসন্ধান করে। তো সেই অর্থে আমাদের লেখক যে হয়নি তা তো আমি বলবো না, আমি বলবো যে আমাদের হয়েছে। সে অর্থে আনিসুল হকের বক্তব্যের যারা বিরোধিতা করছেন সেটাকে বিরোধিতা করা যায়। আনিসুল হক
ইয়ে করিনি, তার কথা মনে রেখেই এই প্রশ্নটা করেছি তা না। আমার এর আগেও যেমন সলিমুল্লাহ খান সাহেব উনিও একটা মন্তব্য করেছিলেন, সেই হিসাবে আরেকজন আমাদের খুব সুপরিচিত এবং ভালো লেখক তালুকদার, জাকির তালুকদার, উনিও আবার এটা বলেছিলেন, উনি এটার দ্বিমত করেছিলেন। উনি বলেছিলেন যে না, সমসাময়িক যে লেখক আছেন তাদের লেখা পড়ে এটার মন্তব্য করা উচিত, এবং তার মতে যে উনি হয়তো সেইভাবে এটার যথাযথ মূল্যায়ন করতে পারেননি। সেই কারণেই আমার যেটা বেশ আলোচনা হচ্ছে, এই কারণে আমাদের অবস্থানটা কোথায় একটু বুঝবার চেষ্টা। আরেকটা দিক থেকে দেখা যায়, সেটা হচ্ছে আপনার যেমন ধরেন আমাদের শিক্ষার যে মূল্যবোধ ঔপনিবেশিক আমলে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, তার যে গড় মান এবং এখন শিক্ষা খাতকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় বা যে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাওয়া হয়, তার যে গড় মান, সেটার তুলনা করলে এখনকার গড় মান কম। আচ্ছা, কম তার কারণ কি? তখনকার জীবন অভিজ্ঞতা ছিল সীমিত, সুতরাং তার গড়টা ওই সীমিতের মধ্যেই হয়েছিল। কিন্তু এখনকার গড় কিন্তু ওই সীমিতের মধ্যে আর হচ্ছে না, যার ফলে আপাত দৃষ্টিতে মনে হয় যে সীমিত বৃত্তের যে বিষয়গুলো আগের মানুষেরা জানতো, ন্যূনতম শিক্ষিতরা, এখনকার ন্যূনতম শিক্ষিতরা সেটা জানে না, কারণ তাদেরকে আরো অনেক বেশি জানতে হয়। হয়তো দেখা যায় যে অনেক সাধারণ জিনিস তারা সে কারণে জানতে পারে, অনেক বেশি চলে আসছে, জানতে হয়, এবং সেটা হয় না। সুতরাং আমরা কিন্তু ওই জায়গাগুলো কিন্তু আমরা দেখি না, ওই জায়গাগুলো আমরা বিবেচনা করি না আমরা মন্তব্য করার সময়। আমি এই দিকে একটু নজর রেখে ভাবতে বলবো আর কি। এবার আমরা আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সময়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কিছু মুসলিম বাঙালি লেখকদের বিষয়ে কিছু কাজও করেছিলেন, যে বিষয়ে আমরা খুব বেশি জানতাম না। সাধারণ পাঠকরা তো নাই, যারা লেখালেখির সাথে জড়িত তারাও খুব বেশি তাদের খোঁজ যে রাখতেন তেমন মনে হয়নি। তো আপনি তাদের নিয়েও কিছু কাজ করেছেন, এবং আপনার সেই বিষয়ে আপনার কাজ, ভবিষ্যতের ধারণা, এখন কি করছেন এবং ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, সেটা যদি একটু বলেন। আমার কাজ খুব উল্লেখযোগ্য হয়েছে আমি বলবো না, আমি একজন মানুষ সম্পর্কে কিছুটা বেশি কাজ করেছি, আব্দুল হককে নিয়ে। আব্দুল হক ছিলেন প্রাবন্ধিক, তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন, এবং তিনি ছিলেন একটা প্রান্তিক, মানে আমাদের বাঙালি মুসলমান সমাজের প্রান্তিক অবস্থান থেকে শুধুমাত্র নিজের জীবন আকাঙ্ক্ষা দিয়ে, যেটাকে আপনি 19 শতকের রেনেসাঁস বলেছেন, সেই রেনেসাঁসের ঢেউ তার চেতনার মধ্যে লেগেছিল, এবং এর পটভূমি তৈরি করেছিল গত শতাব্দীর দ্বিতীয় দশকে ঢাকায় যে জীবন যাত্রা শুরু হয়েছিল, মধ্যবিত্ত জীবনের যে উন্মেষ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঢাকা কলেজ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে একটা খুব স্বল্প কিন্তু একটা শিক্ষিত সমাজ, যেটা কলকাতায় 19 শতকে গোড়ার দিকে গড়ে উঠেছিল, তারই খানিকটা অনুরূপ গড়ে উঠেছিল। তার একটা আমি বলতে পারবো অভিঘাত তিনি অনুভব করেছিলেন, এবং আমি তার জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে কাজ করেছি, তার সৃজনশীলতা নিয়ে কাজ করেছি, তার গবেষণা করেছি, সমালোচনা লিখেছি। বলতে পারেন যে সমালোচনামূলক সমাদর বা পর্যালোচনামূলক সমাদর আমি করার চেষ্টা করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে যদি আমরা না দেখতে পারি, তাহলে আমাদের দুর্বলতাগুলোকেও আমরা বুঝতে পারবো না, আমাদের সবলতাগুলোর সম্ভাবনাও আমরা বুঝতে পারবো না। কথা প্রসঙ্গে আমি বলতে পারি, শিক্ষাগোষ্ঠীর কথা আসে 19 শতকের 20-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাছাকাছি সময়ে ঢাকা কেন্দ্রিক একটা সংগঠন গড়ে উঠেছিল, শিখা পত্রিকা, মুসলিম সাহিত্য সমাজ। মাত্র 26 জন ছিল এর সদস্য সংখ্যা, এর মধ্যে মাত্র 4-5 জনের কথা আমরা উল্লেখ করি, আরও অনেকের কথা আমরা তেমন প্রায় উল্লেখ করি না। তাদেরও আমি মনে করি অনুসন্ধান, তাদের জীবন নিয়ে অনুসন্ধান চালানো উচিত, এবং এটা যে না করার পেছনে এক ধরনের উন্নাসিকতাও কাজ করে আমাদের। যেমন অতি সম্প্রতি আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে ওই শিক্ষাগোষ্ঠীর যারা ছিলেন তাদের সঙ্গী, তাদের সমসাময়িক আব্দুর রশিদ নামে একজন, তিনি শিক্ষা পত্রিকার যে 5টি বছরের বেরিয়েছিল তার 1 বছরের সম্ভবত 3য় বর্ষের তিনি সম্পাদক ছিলেন। তিনি গল্প লিখতেন, পরবর্তীকালে সওগাত মোহাম্মদীতেও গল্প লিখেছেন, কিন্তু মূলত তিনি ছিলেন প্রাবন্ধিক এবং সমাজ চিন্তামূলক প্রাবন্ধিক।
মানে জি সেরকম। যেমন ধরেন তার সম্পর্কে আমরা জানি না। যেমন ধরেন আবুল ফজল সম্পর্কে আমরা কিছুটা জানি, কিন্তু পরবর্তীকালে তিনি আরও নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বা আমরা কাজী মোতাহার হোসেন সম্পর্কে জানি, কিছুটা আবুল হোসেন সম্পর্কে জানি যেহেতু মূল নেতৃত্বে ছিলেন, বা কাজী আব্দুল ওদুদ সম্পর্কে জানি। কিন্তু এর বাইরে আরও যারা, যেমন তাসাদ্দুক হোসেন সম্পর্কে আমরা তেমন জানি না। যেমন আব্দুল কাদির সম্পর্কে, আব্দুল কাদির অনেক কাজ করেছেন, আমরা কিছুটা নাম জানি, কিন্তু আব্দুল কাদিরকে আমরা ভালোভাবে চিনি না। মানে তিনি কি করে একজন রেনেসাঁস মানুষ হয়ে উঠলেন সেটা আমরা জানি না। যেমন ধরেন আমরা আব্দুল করিম সাহিত্য বিষয় সম্পর্কেও ভালোভাবে জানি না আমরা। এমনকি দুঃখজনক বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কেও আমাদের লক্ষ্য করে দেখবেন এক ধরনের আধুনিকতার অবস্থান থেকে দেখা উন্নাসিক দৃষ্টিভঙ্গিতে তাকে দেখা হয়। তার কিছু হয়তো জ্ঞানের বাস্তবতাটাই এমন যে এক সময় যেটি ওই সময় পর্যন্ত যেটি সত্য, উত্তরকালের পরিবর্তিত পরিস্থিতিতে সেই সত্যের অভিঘাত কমে যেতে পারে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অনুসন্ধানের স্বার্থে এই কমে যাওয়ার যে বাস্তবতা, সেগুলোকেও আমাদের একটু পর্যালোচনা করে দেখা দরকার। মানে আমি সেই বিবেচনা থেকে আসলে এই ধরনের কাজ মানে করার জন্য মানে লেগে থেকেছি বলতে পারেন। যে আমি খুব কাজ করে একেবারে বিরাট মানে কিছু করতে পেরেছি এরকম আমার কোনো মানে সাফল্য নাই, কিন্তু আমি এই সচেতনতাটা আমার মধ্যে আমি। এবার বোধহয় মেলায় আপনার একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে। এছাড়া এই মেলায় তো আপনার কটি বই বের হলো? আমার 2টি বই বেরিয়েছে। 2টি বই, এগুলি সবই কি সাহিত্য সম্পর্কিত? 2টি বইয়ের মধ্যে আসলে মানে আমাদের ব্যক্তি, মানুষ এবং সমাজ। আচ্ছা, যদি আপনি মূল বলেন, কিন্তু এই 2টির মধ্যেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি যে সামগ্রিকতা, এগুলোকেই নানানভাবে দেখার চেষ্টা করেছে। এবং এর মধ্যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে যারা বাইরে থাকেন তাদের অভিজ্ঞতাও কিভাবে আমাদের মূল যে আঞ্চলিক বা আমি যেটাকে স্থানীয় সংস্কৃতি বলি তার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে, তারও কিছু আঁচ আমি ওখানে পাবো কিছুটা। অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনার মূল কারণ হচ্ছে যে আমাদের যারা লেখালেখির সাথে জড়িত আছেন, অথবা যারা বাংলাদেশে এখন কোথায় কি হচ্ছে শিল্প সাহিত্যের, বিশেষ সাহিত্য অঙ্গনে, সেই বিষয়ে একটু ধারণা নেওয়ার জন্য। বিকজ এই বিষয়ে আপনি একটু খোঁজ খবর রাখেন, আমরা যারা সাধারণত পড়াশোনা বা লেখালেখির সাথে একটু খোঁজ রাখি, তাদের এই কৌতূহলটা থাকবে অবশ্যই যে আপনি কী ভাবছেন কিংবা মতামত। তো অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যারা ছিলেন, আমাদের এই আলোচনা যারা শুনেছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।